বাংলাদেশ যেন এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে দেখতে আমরা চলে এসেছি হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। বাংলাদেশ যেন এক টুকরো প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। আর আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দেখতে দেখতে চলে এসেছি নদীর পাড়ে। নদীর পাড়ে সকালবেলায় হাঁটতে এসেছিলাম। হাঁটতে এসে দেখি যে নদীর পাড়ের যে দৃশ্যটা দেখে খুবই ভালো লাগলো। এখানে দেখেন কিছু লোকজন বসবাস করেন নদীর পাড় দিয়ে। তো এখানকার স্থানীয় এনারা তো মাছ নিয়েই তাদের কারবার। তো দেখেন এখানে সকালবেলায় উঠে নদী থেকে মাছ ধরা হয়েছে এবং সেই মাছগুলো বেছে আলাদাও করা হচ্ছে। এত সুন্দর নদীর পাড়ের মনোরম পরিবেশ দেখতে কার না ভালো লাগে। আর এখানে বিভিন্ন রকমের মাছ ছিল। তো তারপরে আমরা চলে এসেছি দেখেন মাছের বাজারে। আর এখানে সকালবেলায় এখনও মাছ বিক্রি হয়নি। বিক্রেতা যারা আছেন তাদের কাছে বিক্রয় করার জন্য এখানে ছেল উঠানো হচ্ছে। তো আমরাও এসেছি সেই মুহূর্তে। তো আমরা দেখা যায় কিছু মাছ কিনতে চাইলে ওনারা বলে এখনও দেখা যায় আপনাদের মাছ কেনার টাইম হয়নি, তো আপনারা একটু যদি ঘণ্টাখানি পরে আসেন, কারণ এখন যে আড়তদাররা তাদের মাছ কেনা বেচা চলছে। তো আমরা দেখতে দেখতে এবং ভিডিও করতে করতে একটু কিন্তু বাজারের শেষ পর্যায়েও চলে এসেছি। তো ভাবলাম 1 ঘন্টা এখানে বসে না থেকে টুকটাক বাজার করে বাসায় নিয়ে চলে আসি। তো এখানে দেখেন লেবু নিয়ে এসেছি। আর এই লেবুগুলো দেখতে এত ভালো লাগছিল, তো ভাবলাম যে কয়েকটা কিনে নিয়ে যাই। আর এখন কিন্তু তুলনামূলকভাবে লেবুর সিজন যেহেতু না, সেই তুলনায় কিন্তু লেবুর দামটাও অনেক বেশি। তো এখানে আমি 4টা লেবু নিয়ে এসেছি এবং নিয়ে এসেছি আজকে কচুরলতি। আর কচুরলতিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে ভেবেছি এই কচুরলতি হেলায় নষ্ট করব না, এটার আজকে সঠিকভাবে রান্না করার চেষ্টা করব। এত সুন্দর কচুরলতি আর সুন্দর মাছ যদি না হয় তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না। তার জন্য আজকে কচুরলতির সাথে একটা মানসম্মত, কচুরলতির মানসম্মান বজায় রাখার জন্য মানসম্মত মাছ, যেটা কচুরলতির সাথে যায়। কি যায় বলেন তো? চিংড়ি মাছ যায়, ইলিশ মাছ যায়, তো ছোটো মাছ যায়। তো আমি আজকে কচুরলতির সাথে ইলিশ মাছটা রান্না করার চেষ্টা করব। আর কচুরলতির সাথে ইলিশ মাছ কিন্তু অনেক মজা লাগে। আপনারা যারা এখনও ইলিশ মাছটা খাননি কচুরলতি দিয়ে, তারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখতে পারেন। আর যারা কচুরলতি কাটতে পারেন না, তারা করবেন কি, কচুরলতি নিয়ে এসে একদিন রেখে দিবেন। রেখে দেওয়ার পরে দেখবেন কচুরলতিগুলো ঠিকই এভাবে খুব সুন্দরভাবে বটি দিয়ে টান দেওয়ার সাথে সাথে খোসাটা ছাড়িয়ে যাবে। আর তারপরে আরেকটা টেকনিক আছে, যে তারের মাজুনি আছে, যেগুলো দিয়ে আমরা থালা বাসনপত্র পরিষ্কার করি, কড়াই পরিষ্কার করি, সেই যে তারের মাজুনি, ওটা দিয়ে টান দিলেও কিন্তু খুব দ্রুতই কচুরলতি পরিষ্কার হয়ে যায়। তো এটা কিন্তু একটা সুন্দর টেকনিক। তো কচুরলতিগুলো আমি ছুলে খুব সুন্দরভাবে মাপ দিয়ে দিয়ে কেটে নিয়েছি, একেবারে একই মাপের। আর দেখতে দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আর এটা যখন ইলিশ মাছ দিয়ে রান্না করা হবে তখন আরও বেশি মজা হবে, আরও বেশি সুন্দর হবে। তো আজকের কচুরলতি রান্না করার জন্য কিন্তু আমি সব রকম উপকরণ রেডি করে রাখবো। আর আজকে কচুরলতি দিয়ে ইলিশ মাছ আমি কিন্তু কলা পাতায় ভাপা করব। কলা পাতায় ভাপা করব, ওই জন্য আমি নিয়ে এসেছি কলা পাতা। গাছ থেকে কলা পাতাগুলো কেটে নিয়ে এসেছি। আর এখন একটা ছুরি কিংবা চাকুর সাহায্যে আমি যে মাঝখানের যে শক্ত অংশটা, সেই অংশটা কিন্তু ফেলে দিয়ে কলা পাতাগুলো খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে একটু
ছেঁকেও নেব হালকা, যাতে কলা পাতাগুলো চিড়ে না যায়। আপনারা যারা কলা পাতা রান্না করতে চান দেখবেন অনেক সময় কলা পাতাটা চিড়ে যায়। তো আপনারা যদি হালকা একটু গরম জলে ভাপ দিয়ে নেন কিংবা একটু কড়াইয়ের উপরে দিয়ে সেঁকে নেন, তাহলে কলা পাতাগুলো কিন্তু আর ছিঁড়বে না, চিড়ে যাবে না, নষ্ট হবে না। তো আমার কিছু কলাপাতা কম পড়ে গিয়েছিল, তার জন্য আমি আরেকটা কলাপাতা নিয়ে এসে আবার রেডি করে নিচ্ছি। তো সবগুলো রেডি হয়ে গেছে, এবার চলে এসেছি আমি মশলাগুলো ব্লেন্ডার করার জন্য। আর এখানে গোটা জিরা, গোটা গরম মশলা এবং শুকনা মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু কিন্তু আমি একত্রে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তো এখানে আমার একটা পারফেক্ট একটা মশলা সব রকম উপকরণ দিয়ে আমি তৈরি করে নিয়েছি। এখানে মশলাটা কিন্তু একটু আঠালো টাইপের মশলা হবে। আর এখানে দেখেন লবণ হলুদ দিয়ে আমি ইলিশ মাছটা মাখিয়ে রাখবো, আর তার সাথে দিয়ে দেব একটু যে মশলাটা আমি রেডি করে রেখেছি, এই মশলাটা মাখিয়ে তার সাথে একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। তো এখানে খুব সুন্দরভাবে সরিষার তেলটা আমি মাখিয়ে রেখে দিলে মাছটার ভিতরে এই ফ্লেভারটা ঢুকে যাবে তার জন্য। আর এখানে সেই যে কচুরলতিগুলো আমি নিয়েছিলাম, সেই কচুরলতির ভিতরে লবণ, হলুদ এবং যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলা সব কিছু দিয়ে তারপরে তেলও দিয়ে নেব আমি কিছুটা। আর এটা কিন্তু সরিষার তেলে রান্না করলে বেশি মজা হয়। তো আমার কাছে আজকে সরিষার তেলটা অল্প পরিমাণে ছিল, যার জন্য আমি দুই তেল মিক্সড করে দিয়েছি, সরিষার তেলটাও দিয়েছি। সব রকম উপকরণ দিয়ে আমি কচুরলতিটা কচলে মাখিয়ে নেব, যাতে কচুরলতিটা একটু নরম হয়ে যায় উপর থেকে মাখাতে। আর এখানে মশলাটা দেওয়ার পরে মনে হচ্ছে না কাসুন্দির মতো, আসলে কাসুন্দি না, এটা সব রকম মশলা একসাথে দিয়েছি যার জন্য কালারটা এরকম দেখা যাচ্ছে। তো খুব সুন্দরভাবে মাখাতে হবে, মাখাতে একেবারে মশলা থেকে জল বের হয়ে যাবে। আর এখানে আমি একটা রুটি সেঁকা তাওয়া, সেই তাওয়ার উপরে আমি কলার পাতাগুলো বিছিয়ে দিচ্ছি। তো আপনারা একটা কড়াইতে দিয়ে নেবেন। আমার কলার পাতায় দেওয়ার কারণে কিন্তু অনেক সমস্যা হয়েছিল, অবশেষে উল্টাতে গিয়ে আমি বেশ বিপাকে পড়ে গিয়েছিলাম। তো আপনারা একটু কড়াইতে, যে কড়াইটা হালকা ডিপ রয়েছে সেই কড়াইতে রান্না করার চেষ্টা করবেন, আমার মতো এরকম তাওয়ায় দিবেন না। তো প্রথম পর্যায়ে আমি কলার পাতার উপর কিন্তু কিছু লতি মাখানো দিয়ে দিয়েছি এবং তারপরে দিয়ে দিচ্ছি আমি ইলিশ মাছগুলো। তো এভাবে লেয়ার করে দিলে ইলিশ মাছটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হবে, আবার কচুরলতিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি এ পর্যায়ে ইলিশ মাছ দেওয়ার পরে ইলিশ মাছের উপর দিয়ে আবার কিছু পরিমাণে কচুরলতি দিয়ে দিচ্ছি। তার মানে মাছটা মাঝখানে থাকবে, তাহলে দেখা যায় উল্টানোর সময় মাছটাও ভাঙবে না, আবার খেতেও অনেক মজা লাগবে, আবার মাছটায় পোড়াও লাগবে না। তো চারপাশ দিয়ে আমি কচুরলতিটা এভাবে করে সাজিয়ে নিচ্ছি, সব মশলা সব উপকরণ দিয়ে। এতে কিন্তু এক্সট্রা করে আর কিছুই দেওয়া লাগবে না, শুধু আমার চুলায় বসানোর অপেক্ষা। তো আমি এখন চুলায় বসিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে। আমার সব কিছু রেডি হয়ে গেছে, এখানে দেখেন চুলায় বসিয়েও দিয়েছি। আর বসিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু নিচ থেকে জাল হচ্ছে। আর এই যে আমার এই যে রুটি সেঁকা তাওয়ার উপর দেওয়ার পরে দেখেন এই যে জিনিস মানে পাত্রটা ছোটো হয়ে যাওয়ার কারণে কিন্তু চারপাশ থেকে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো আমি কলা পাতা দিয়ে তারপরে উঁচু করে রান্নাটা কমপ্লিট করেছি। তো আমি তো আগে বুঝতে পারিনি, এই ফার্স্ট টাইম আমি এই তাওয়াটাই দিয়েছি, ভাবলাম যে অল্প পরিমাণে হয়েও যাবে। তো বেশ দেওয়ার পরে কিন্তু দেখেন জল ছেড়ে দিয়েছে। তো আপনারা এই ভুলটা করবেন না, আপনারা একটা ডিপ কড়াইতে দেওয়ার চেষ্টা করবেন। তো পরবর্তীতে দেখেন আমি রান্নাটা শেষ করে তারপরে নামিয়ে নিয়েছি, এখানে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। আর চারপাশ
থেকে যে লেবু নিয়ে এসেছিলাম বাজার থেকে সেই লেবু দিয়ে দিয়েছি। আর এটার সাথে খাওয়ার সময় যদি একটু লেবু চিপে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টেস্ট লাগে, তার জন্য আমি লেবুটাও রেখেছি। তো এই রান্নাটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আসলে কতটা মজার। আমার মতো এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকের একটা আইটেম তো হলো, আরেকটা আইটেম হচ্ছে চালতা নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো চালতার আচার কিন্তু অনেক মজা লাগে। চালতা মাখা, চালতার আচার সব কিছু কিন্তু অনেক মজা লাগে। তো আমি আজকে মাছ দিয়ে চালতার টক রান্না করব। আর এটা খেতে এত দুর্দান্ত টেস্ট, আপনারা যারা এখনও খাননি, এখনও চালতার সিজন থাকতে থাকতে আপনারা এই মজাদার রেসিপিটা ট্রাই করতে পারেন। তার জন্য দেখেন চালতাগুলো কেটে আমি একটু শিলপাটায় থেতো করে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি রান্না করার জন্য। কড়াইতে তেল দিয়ে নিলাম প্রথমেই। তো তেল দেওয়ার পরে আমি তেলের ভিতরে অল্প পরিমাণ সরিষা ফোড়ন দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু মাছটা প্রথম পর্যায়ে মাছটা ভেজে নিচ্ছি। তো এগুলো ছোট মাছ দিয়ে টক রান্না করলে বেশি মজা লাগে। তো আমার কাছে ছোট মাছ ছিল না, যার জন্য আমি বড় একটা মাছের টুকরা পিস পিস করে কেটে ছোট করে তারপরে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর কিছু চিংড়ি মাছ ছিল। তো এই সব পাঁচমিশালি মাছ যাদের ঘরে দেখা যায় আপনারা তরকারি রান্না করতে গেলেও একটা তরকারি হবে না, সেই সব মাছগুলো দিয়ে আপনারা বাসায় এবং হাতের নাগালে যে টকটাই থাকবে না কেন, টক জাতীয় ফল, সেটাই রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগবে। আর এই মাছের টক কিন্তু আমার বাবার বাড়ির এলাকার দিকে অনেক পছন্দ করেন সবাই। আর স্পেশালি আমার ঠাকুমা অনেক পছন্দ করতেন যে কোনো টক। তো আমার ঠাকুমাকে দেখেছি যে কোনো টক খাওয়ার শেষে টক খেতে কিংবা মিষ্টি খেতে উনি পছন্দ করতেন অনেক। তো দেখেন আমি মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে এখানে কিছু গোটা সরিষা ফোড়ন দিয়ে নিয়েছি। আর এই সরিষা ফোড়ন দেওয়ার কারণে কিন্তু টকের আসল ফ্লেভারটা আসবে। আর এখানে ছেঁচে রাখা সেই চালতাগুলো আমি দিয়ে দিচ্ছি। আর চালতাগুলো কিন্তু প্রচুর টক, আপনারা দেওয়ার সময় একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। তো চালতাগুলোর ভিতরে এবার আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ঢাকাও দিয়ে দেব, সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এখানে চালতার টকটা কিন্তু ঘন হয় না, চালতার টক সবসময় পাতলা হয়। আর এখানে একটু হলুদও দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দেওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এখানে ঢাকা দিয়ে রেখেছিলাম, চালতাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে এই সিদ্ধ হয়ে যাওয়া চালতার ভিতরে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এই মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি আর কিছুক্ষণ চালতার টকটা ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে কিন্তু আমার চালতার মাছের টক, চালতা দিয়ে মাছের টক। তো আরও কিছুক্ষণ জ্বালাবো আমি, আরও কিছুক্ষণ জ্বালিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম। তো বাসার সমস্ত সব কাজ কমপ্লিট করে আমি চলে এসেছি পূজা দেওয়ার জন্য দুপুরবেলায়। আর এখানে আমি পূজাটাও দিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আমার ভিডিও আপনাদের কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।